হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল সেশনে। দেখো, স্পেশাল কেন বললাম, তার কারণ হলো আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। 8 মার্চ আমরা এই দিনটা সেলিব্রেট করে থাকি এবং এই দিনটার পিছনে অর্থাৎ যেই সমস্ত মহিলারা রয়েছে, তোমরা আবার ক্লাস দেখছো, অনেকে নিজেদের সংসার সামলে নিজেদের লাইফে প্রচুর স্ট্রাগল করে হয়তো আজকে এই জায়গায় পৌঁছেছো এবং একটা টাইম বের করে নিয়েছো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য। এমন হয়তো অনেকেই আছো যারা মানে এখনো পর্যন্ত একটা ভালো প্রতিষ্ঠিত চাকরি পাবে বলে তারা বহুদিন ধরে লড়াই জানিয়ে যাচ্ছ। তো এই সমস্ত মহিলাদের জন্য আমার তরফ থেকে হ্যাপি উইমেন্স ডে। আর এই দিনটা উদযাপনের পিছনে যেই সমস্ত মহিলারা রয়েছেন তাদের ছবি তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ। তো এই সমস্ত মহিলারা যারা রয়েছেন, যাদেরকে কেন্দ্র করে আমাদের ভারত এগোচ্ছে এবং আমাদের ভারতের বলতে পারো যে এক একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে এই সমস্ত মহিলারা রয়েছেন আমাদেরকে ঘিরে। তো তাদের জন্যই আমরা সাহস পাই, তাদের জন্যই আর একবার আমাদের লড়াই করার ইচ্ছা জাগে, তাদের জন্যই কিন্তু যখন আমরা মুখ থুবড়ে পড়ি, মনে হয় প্রচুর হতাশার মধ্যে আছি, ফ্যামিলির দিক থেকে হোক, পার্সোনাল লাইফে হোক, সমস্ত দিক থেকে জর্জরিত হয়ে যাই, সেই সময় একটা ঝাঁসির রানী লক্ষ্মীবাই বা একটা ইন্দিরা গান্ধী বা একটা এই মাদার টেরেসাই কিন্তু আমাদেরকে সাহস যোগায় নিজেদের পায়ে উঠে দাঁড়ানোর। তো সকলকে আজকের এই সেশনে ওয়েলকাম জানাচ্ছি, যে সমস্ত মেয়েরা নিজেদের সাহস নিয়ে এগিয়ে যাচ্ছ। এবং আমি শুরুতেই বলে দিই, যারা হয়তো ভয় পাও, যারা হয়তো ভাবো যে সমাজ কি ভাবলো, ভাই সমাজের ভাবনা সমাজের কাছে ছেড়ে দাও, তুমি কি ভাবছো সেটাই মেন এখানে ব্যাপার। তোমার সম্মান, তোমার ভাবনা, তোমার ডিসিশন, তোমার সিদ্ধান্ত, সেটাই তোমাকে জীবনে প্রতিষ্ঠিত করবে, বাকিরা যে যাই ভাবুক। আজকে আমি মূলত সেই সমস্ত নারীরা যদি একটু অন্যরকম করে না ভাবতেন, তাহলে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। সেই সমস্ত নারীদেরকে স্মরণ করব একদম অ্যানশিয়েন্ট টাইম থেকে, প্রাচীন ভারত থেকে আর আজকে আমাদের আধুনিক ভারত পর্যন্ত সেই সমস্ত মহিলাদের জন্য আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি তোমাদের সাথে কথা বলতে পারছি সেই সমস্ত মহিলাদের স্মরণ করে আমাদের নারীদের যে অগ্রগতি এই ভারতীয় সমাজে, সেটাকে একবার ঝটপট দেখে নেব। এবং সব থেকে বড় কথা, এত কিছুর পিছনে কিন্তু আমাদের প্রশ্ন অর্থাৎ পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন অবশ্যই থাকবে এই পুরো সেশন থেকে। একদম যেখানে নারী শিক্ষা থেকে শুরু করে নারী অগ্রগতি, নারী সংস্কার এবং আজকের যুগে নারীরা কিভাবে দাঁড়িয়ে আছেন, কোন কোন ভারতের শ্রেষ্ঠ পদগুলোতে নারীদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই সমস্ত কিছু আজকের এই সেশনটায় আমি আলোচনা করব। তো ওয়েলকাম টু দ্য সেশন, ওয়েলকাম টু আজকের শো, যেখানে এই পিডিএফ পাওয়ার জন্য তোমরা এবং আমার রেগুলার ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যার স্ক্যানার তো আমি দিয়েই দিলাম, আর লিংক থাকবে তোমাদের কমেন্ট সেকশনের পিন কমেন্টে। আমি ওখানে লিংকও দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে জাস্ট টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের সাথে আমার বিকেল 3টের সময় ক্লাস থাকে এই চ্যানেলে, মানডে টু ফ্রাইডে। আগে স্যাটারডে অব্দি ক্লাস হতো, বাট এখন মানডে টু ফ্রাইডে তোমাদের সাথে আমার ক্লাস থাকবে এবং সেটা আপাতত এসএসসি রিলেটেড আমি ক্লাস নিচ্ছি। তো যারা যারা এসএসসি এর এক্সাম টার্গেট করছো অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি, তারা অবশ্যই এই ক্লাসটা কিন্তু মিস করো না। তো চলো শুরু করছি আজকের এই সেশন, যেখানে ফার্স্টেই আমরা চলে যাব ভারতের ইতিহাসে নারীদের কি কি অবদান ছিল সেখান থেকে। তো শুরুতেই চলে যাব আমাদের বৈদিক যুগে। দেখো, বৈদিক যুগকে তো আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ঋক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। ঋক বৈদিক যুগে কিন্তু নারীদের সম্মান, নারীদের স্ট্যাটাস অনেকটা উঁচুতে ছিল, অনেকটা পদমর্যাদা হাই ছিল এই নারীরা। ঋগ্বেদীয় যুগে নারীদের সম্মান, অধিকার এবং তাদের উপনয়ন হতো। আজকের দিনে ভাবতে পারবে যে নারীদের উপনয়ন হতো। এখন অনেক সিনেমা বেরোচ্ছে, অনেক জায়গায় প্রমোট হচ্ছে যে নারীরা পুজো করছে বা নারীরা পুরোহিতের ভূমিকা পালন করছে। এইটা কিন্তু আমাদের ঋগ্বেদিক সময় থেকেই হয়ে আসছিল। তাদের কিন্তু উপনয়ন হতো, অর্থাৎ পৈতে যেটাকে বলে। নেক্সট, এখন নারীরা স্বয়ংবর, মানে তারা শিক্ষার অধিকার পেতেন, তারা উপনয়নের সামাজিক স্ট্যাটাস, এডুকেশনাল স্ট্যাটাস তাদের অনেকটা হাই ছিল। প্রপার শিক্ষা, এই যে গুরুকুলে গিয়ে শেখা, টোলে গিয়ে শেখা, এটা কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও করার অধিকার পেতেন এবং তাদের জীবনের
জীবন সঙ্গী চুজ করার জন্য তারা কিন্তু স্বয়ংবর সভার আয়োজন করতেন। এবার এটা সব থেকে ভাইটাল জিনিস। এখন তো আমাদের বিভিন্ন রকমের ওয়েবসাইট হয়ে গেছে, অ্যাপ হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যেখান থেকে আমরা আমাদের পার্টনার চুজ করে নিই, বাট এটা কিন্তু আগেকার দিনে তোমরা দেখতে পাচ্ছ নারীরা স্বয়ংবর প্রথার মাধ্যমে স্বাধীনভাবে নিজেদের জীবন সঙ্গী বেছে নিতে পারতেন। নেক্সট দেখো বলেছে যে সমস্ত মহিলারা এই পজিশন হোল্ড করতেন বা এই সমস্ত বিখ্যাত মহিলারা ছিলেন, যেরকম ঘোষা, গার্গী, মৈত্রেয়ী, অপালা, এদের নাম থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো জেনে রাখবে এই সমস্ত মহিলাদের মতো বিদুষী নারীরা আমাদের ঋগ্বেদের স্তোত্র উচ্চারণ করতেন। ঋগ্বেদের স্তোত্র যেখানে আমাদের 1028টা হিমস রয়েছে বা স্তোত্র রয়েছে, এই যে স্তোত্র এটা এমন নয় যে শুধু পুরুষরা উচ্চারণ করতেন, এটা কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও তোমার উচ্চারণ করতে পারতেন। এবং বেদ তো জানোই যেটা শ্রুতি অর্থাৎ আমাদের কানে শুনে শুনে মনে রাখা হতো, তো সেই ব্যাপারটা কিন্তু তখনও ছিল। তো বিয়ে এবং ধর্মাচরণে নারীদের সমান অংশীদারিত্ব ছিল। বাল্য বিবাহ বা সতীদাহ প্রথার মতো এই ধরনের কাস্টম বা প্রথা তখন কিন্তু কোনো বাড়ি ছিল না। একদম নারীদের টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হতো, টপ মোস্ট স্ট্যাটাস দেওয়া হতো। নেক্সট দেখো এইবার সময়টা আস্তে আস্তে বদলে যায়। পরবর্তী বৈদিক যুগের টাইম যখনই চলে আসে তখনই নারীদের পদমর্যাদা আস্তে আস্তে স্খলন হতে থাকে এবং নারীদের সম্মানও খর্ব হতে থাকে। এই যুগে নারীদের সামাজিক মর্যাদা কিন্তু হ্রাস পেতে শুরু করে। এখান থেকে প্রশ্ন আসে কোন যুগে, কোন বৈদিক যুগে নারীদের মর্যাদা সর্বাধিক? ঋগ বৈদিক। কোন বৈদিক যুগে নারীদের মর্যাদা সর্বনিম্ন বা হ্রাস পেতে শুরু করে? পরবর্তী বৈদিক যুগ। বাল্য বিবাহের মতো প্রথা কিন্তু তখনই আসতে থাকে। মেয়েদের বিয়ের বয়স 8 থেকে 10 বছরের মধ্যে বেঁধে দেওয়া হয়, যে একদম আরো কম বয়সেও কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যেত। 8 থেকে 10 বছরের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। রামায়ণ মহাভারতের নারীদের সম্মানজনক অবস্থান আমরা লক্ষ্য করি, কিন্তু আবারও রামায়ণ মহাভারতেও নারীদের অসম্মান বা কিছু কিছু নারীর, মহাভারতে তুমি দেখো দ্রৌপদীর কি অবস্থা হয়েছিল, যার জন্য তিনি যাকে বিয়ে করবেন বলে বাছলেন তাকে পরবর্তীকালে কি হলো না, তিনি দেখলেন যে শুধুমাত্র সেই তার স্বামী হচ্ছেন না, তার পাশাপাশি আরো 4 জন পুরুষকে তার স্বামী হিসাবে তাকে বিয়ে করতে হবে, গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার না, এটা মেয়েদের মধ্যে কখনো চলে এসেছিল। নেক্সট দেখো কৈকেয়ীর মতো নারীদের যুদ্ধ পরিচালনায় আবার কিন্তু আমরা অংশগ্রহণও করতে দেখি, যে কৈকেয়ীর ডিসিশনে ঠিক করা হয়েছিল যে কে রাজা হবে, এবং সেই ডিসিশনে কিন্তু দশরথ বলেছিল যে তোমার বনবাসে যেতে হবে রামকে। তো এই যে ডিসিশন মেকিংটা তখনও কিন্তু ছিল, কিন্তু কোথাও গিয়ে একটু হলেও নারী পদমর্যাদা স্খলন হয়েছিল, খর্ব হয়েছিল। নেক্সট দেখো চলে আসো গুপ্ত যুগ। গুপ্ত যুগে কিন্তু আবারও আমরা দেখতে পাবো যে নারীদের কিছু পজিশন ছিল যেটা মিশ্র, মানে কিছু নারীরা খুব বেশি সুযোগ সুবিধা পেতেন, কিছু নারীরা কিন্তু পদদলিতই ছিল। তো এখানে আমাদের নারীদের অবস্থান আমরা মিশ্রই দেখতে পাবো। উচ্চবিত্ত রাজ পরিবারের নারীরা শিক্ষার অধিকার পেতেন, শিক্ষার সুযোগ পেতেন। মনুস্মৃতিতে কিন্তু নারীদেরকে অনেকটাই ছোট চোখে দেখানো হয়েছিল। সেখানে বিভিন্ন রকমের কঠোর নিয়ম নারীদের জন্য লিখে রাখা আছে। তো সেখানে নারী স্বাধীনতা অবশ্যই ক্ষুণ্ণ হয়, এবং নারীদের ওই যে বলা হয়েছিল না যে তোমার মানে শৈশবে পিতার, তোমার যৌবনে পতির এবং বার্ধক্যে পুত্রের অধীনে থাকবে নারীরা, এই বাক্যটা কিন্তু মনুস্মৃতিতেই লেখা। এবং আমরা বুঝতে পারছি যে সেই সময় নারীদের, যে সাধারণ পরিবারের যে সমস্ত নারীরা, তাদের অবস্থা কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ করা হয়েছিল। সম্পত্তির অধিকার সীমিত ছিল। স্ত্রী ধনের ধারণা আস্তে আস্তে কিন্তু বদলাতে থাকে। আর কালিদাসের সাহিত্যেও আমরা নারীদের আদর্শায়িত রূপ দেখতে পাই। কালিদাসের এই সময়টাতেও আমরা নারী শিক্ষকদের ওপরের উপস্থিতির প্রমাণও পাওয়া যায়। সেখানে কিন্তু কালিদাস কিন্তু বিয়ে করেছিলেন তো একজন মানে তোমার কি বলবো রাজকন্যাকে। সেই রাজকন্যার কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়াই ছিল যে আমার যে স্বামী হবে সে শিক্ষিত হবে, কারণ তিনি খুবই বেশি শিক্ষিত ছিলেন। তো তার ক্রাইটেরিয়াই ছিল যে আমার স্বামী শিক্ষিত হবে। কিন্তু ঘটনাচক্রে কালিদাসের সঙ্গে বিয়ে হয়ে যায়, এবং কালিদাস কিন্তু প্রথম জীবনে একদমই লেখাপড়া জানতেন না। পরবর্তীকালে তিনি লেখাপড়া শিখেছেন এবং তারপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শুধুমাত্র তার নিজের স্ত্রীর চোখে সম্মান অর্জন করবেন বলে। তো এই যে একটা পুরুষের ডেডিকেশন, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন নারীর জন্য একটা পুরুষের ডেডিকেশন। ওই যে একটা কথা আছে না যে প্রত্যেক
পুরুষের সাকসেসফুল জীবনের পিছনে একজন নারী থাকেন। তো কালিদাসের জীবনে তো সেটা অক্ষরে অক্ষরে সত্যি। তো তোমাদের জীবনেও যদি এরকম কিছু থাকে তো তোমরাও আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে। তো কালিদাসের কিন্তু এইরকম আমরা একটা জীবন দেখতে পাচ্ছি। আর এই সময়টা আমাদের গুপ্ত পিরিয়ড, যেটাকে আমরা সুবর্ণ যুগ বলে থাকি, সেই গুপ্ত পিরিয়ডে মেয়েদের অবস্থা আমরা কোথাও গিয়ে একটুখানি মিশ্র অবস্থায় দেখতে পাবো। যেখানে মনুস্মৃতিতে এরকম বলা হচ্ছে, সেখানে আবার কালিদাসের লেখাতে আমরা অন্যরকম ঘটনার উল্লেখ পাচ্ছি। মধ্যযুগে যখন সুলতানি পিরিয়ড শুরু হয় তখন নারীদের অবস্থা একেবারে ডাউন হয়ে যায়। মধ্যযুগে ভারত এবং বহিরাক্রমণ যেটা ঘটেছিল, সেখানে একাদশ শতকে মুসলিম আগ্রাসনের পর হিন্দু নারীদের সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পেতে পর্দা প্রথা চলে আসে, জহর ব্রত চলে আসে। তো আমরা জানি যে জহর ব্রত এবং পর্দা প্রথা আমাদের ইতিহাসে রয়েছে। তো এই প্রথাগুলো কিন্তু সেই সময় চলে আসে। নারীদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, নিষিদ্ধ করে দেওয়া হয়। বাল্য বিবাহ বৃদ্ধি পায়। নারীদের জনজীবন থেকে গৃহবন্দী করার দিকেই কিন্তু বেশি ঝোঁক দেওয়া হয়। অর্থাৎ নারীদের অনেকটাই পর্দানসীন করে দেওয়া হলো এই সুলতানি পিরিয়ডের সময়। বিশেষ করে মুসলিম নারীরা তো এই ব্যাপারটার মধ্যে অভ্যস্তই ছিলেন, কিন্তু হিন্দু নারীরা যারা অনেক বেশি প্রগ্রেসিভ ছিল, অনেক বেশি এম্পাওয়ার ছিল, তাদেরকেও কিন্তু সেই এনলাইটেনমেন্টের হাওয়া থেকে বা সেই যুগ থেকে তাদেরকেও কিন্তু টেনে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এবং মধ্যযুগের সামাজিক ব্যাধি যদি আমরা বলতে পারি, তাহলে সতীদাহ প্রথা এই সময় আমাদের ব্যাপকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলো। দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেবদাসী প্রথার মাধ্যমে দেবদাসীদের যে প্রতিষ্ঠানিক শোষণ সেইগুলো করা শুরু হতে লাগলো নারীদের ওপরে। মানে দেবদাসী প্রথা তো জানোই যে মহিলাদের দেবতার প্রতি উৎসর্গ করে দেওয়ার নামে সেই মহিলাদের উপরে অত্যাচার করা হতো, শোষণ করা হতো। ঠিক আছে, শারীরিক মানসিক বিভিন্ন রকমের শোষণ করা হতো। আরেকটা কথা বলে দিই, এই যে দেবদাসী প্রথা, যেটা আমরা দক্ষিণ ভারতে খুব বেশি দেখতে পাই, এবং এটা আমাদের তামিলনাড়ুতে যে আমাদের ক্লাসিক্যাল ডান্স রয়েছে, সেই ক্লাসিক্যাল ডান্স কিন্তু তোমার এই দেবদাসীদের দ্বারাই পারফর্ম করা হতো। অর্থাৎ ভরতনাট্যমের কথা আমি বলছি। ঠিক আছে, সেখানে কিন্তু দেবদাসীদের দ্বারাই পালন করা হতো। কিন্তু এই দেবদাসীদের যে ব্যাপারটা, সেটা আগেও ছিল, বৈদিক যুগেও ছিল, কিন্তু সেই সময় থেকে আস্তে আস্তে খর্ব পেতে পেতে এই সুলতানি পিরিয়ডের টাইমে কিন্তু সেটা সব থেকে বেশি তলানিতে ঠেকে যায়। ঠিক আছে, সেই সময়ও আমাদের দেবদাসীদের অত্যন্ত বেশি মর্যাদা দেওয়া হতো, কিন্তু তারপরে সেটা তলানিতে এসে থাকে। উচ্চ বর্ণের রাজপুতদের মধ্যে কন্যা ভ্রূণ হত্যার একটা মর্মান্তিক প্রথার চল শুরু হয়। যৌতুক প্রথা আসে, ডাউরি সিস্টেমের একটা বড় মর্যাদার প্রতীক হিসেবে এখানে কিন্তু এস্টাবলিশ করে। তো সেটাই এত কিছুর মধ্যে এই মধ্যযুগেও এমন কিছু কিছু মহিলারা রয়েছেন যারা বীরত্বের প্রমাণ দেখিয়েছেন। কি কি প্রথার প্রচলন শুরু হয়েছিল এবং কি কি প্রথার দ্বারা নারীদেরকে সাপ্রেস করে দেওয়া হয়েছিল সেটা এতক্ষণ তোমাদের বললাম। এবার দেখো যে এই সমস্ত কিছুর মধ্যেও যেই সমস্ত নারীরা মাথা উঁচু করে বেঁচেছিলেন এবং যেই সমস্ত নারীরা নিজেদের জন্য নিজেরা লড়াই করেছিলেন, তাদের নামগুলোই হচ্ছে আমাদের ফার্স্টেই সুলতানা রাজিয়া। তিনি 1205 থেকে 1240 এই টাইম বিংয়ে ছিলেন। দিল্লির সিংহাসনে আরোহণকারী একমাত্র নারী হচ্ছেন তিনি। রানী দুর্গাবতী 1550 থেকে 1564 আমরা দেখবো গন্ডোয়ানার রানী ছিলেন তিনি। মুঘল সম্রাট আকবরের বাহিনীর বিরুদ্ধে তিনি একা লড়াই চালিয়েছিলেন। চাঁদ বিবি 1590 এর দশকে আকবরের মুঘল বাহিনীর বিরুদ্ধে আমেদানগর রক্ষা করেছিলেন। রানী আব্বাক্কা চৌটা, তিনি কর্ণাটকের উল্লারের রানী ছিলেন, যিনি পর্তুগিজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। তো এই সমস্ত নারীরা যারা একা হাতে নিজেরা লড়াই করে গেছেন নিজেদের সাম্রাজ্য রক্ষার জন্য, তো সেই সমস্ত নারীদেরকে আজকে স্মরণ করার দিন। তো আমরা ইতিহাসে অনেক বিখ্যাত রাজাদের কথা বলি, বাবরের কথা বলি, আকবরের কথা বলি, সম্রাট অশোকের কথা বলি, কিন্তু তাদের পাশাপাশি যে সমস্ত নারীরাও সেই সমাজে মাথা উঁচু করে বেঁচেছিলেন, তাদের কথাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তো তাদেরকেও আমরা আজকে স্মরণ করে নেব। তো এখানে তোমাদের সেই সমস্ত কিছুর একবার একটা ওভারভিউ দেওয়া আছে, যেখানে জওহর এবং সতীদাহ প্রথার
কথা বলা হচ্ছে, পর্দা প্রথা এবং অবরোধের কথা বলা হচ্ছে, শিক্ষার সীমিত সুযোগ দেওয়া হচ্ছে, সেই জায়গায় বীরত্ব এবং রাজনৈতিক নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি সমর অঙ্গনে নারী শক্তি এগিয়ে আসছে। সুলতানা রাজিয়া, পর্দার আড়ালে একটা রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখো ব্রিটিশ আমল যদি যখন আমাদের চলে এলো, অর্থাৎ 19বিংশ শতকের টাইমে, সেই টাইমে 1829 সালে নারী সংস্কার শুরু হলো, রিফর্ম আনা শুরু করলো। রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের আবির্ভাব ঘটছেন এবং তাদের হাত ধরে এক একটা নারী সংস্কার আমাদের সমাজে চলে আসছে। 1829 যেরকম রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করলেন। 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করা হলো। পণ্ডিত রামাবাই নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী সমাজ সংস্কারে এগিয়ে এলেন। এবং কি 1847 সালের বারাসাতে যদি আমি দেখি, পিরিচরণ সরকার তিনি প্রথম অবৈতনিক বালিকা বিদ্যালয় তৈরি করলেন। তো বিভিন্ন রকম ভাবে উইমেন এডুকেশন রিফর্ম কিন্তু সেই সময় চলে আসতে শুরু করলো। ব্রিটিশরাও অনেকটা হেল্প করেছিল, যেরকম বেথুন সাহেব থেকে শুরু করে আমাদের অনেকেই কিন্তু এই হেল্পের জন্য এগিয়ে এসেছিলেন। ইভেন এখানেও দেখতে পাচ্ছ যে তাদের সহায়তাতেই কিন্তু এই কাজগুলো অগ্রসর হতে পেরেছিল। স্বাধীনতা সংগ্রামের প্রাথমিক প্রতিরোধ হিসেবে যদি আমরা দেখি 1857 অর্থাৎ মহাবিদ্রোহের টাইম, সেই সময় রানী বেলু নাচিয়ার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঝলকানির বাই, কিত্তুর চেন্নামা, এরা কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই সময়ের টাইমে। স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা এদেরকে চিহ্নিত করতে পারি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এরা কিন্তু যুদ্ধে দাঁড়িয়েছিলেন। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে, আরেকদিকে আমাদের ভারতীয় নারী, ভাবতে পারছো? তো তারা যখন পেরেছেন, কেন তোমরা পারবে না? তোমরাও অবশ্যই পারবে। নেক্সট আমরা যদি দেখি স্বাধীনতা আন্দোলনে আমাদের মাতঙ্গিনী হাজরার নাম, অরুণা আসাফ আলী, উষা মেহতা, সরোজিনী নাইডু, এদের নাম তো আমরা ইতিহাসের পাতায় পড়েই থাকি, নতুন করে আর কি রিপিট করব। কিন্তু এই প্রত্যেকের নাম আমাদের আলাদা করে ভালোভাবে মুখস্থ করতে হবে, পড়তে হবে। আমাদের পরীক্ষায় কিন্তু এদের একটা আলাদা গুরুত্ব থাকে। তারা কোন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অরুণা আসাফ আলী 1942 সালে বম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তারা কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে মন দিয়ে পড়বে আমাদের মডার্ন হিস্ট্রির পার্ট থেকে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স কনস্টিটিউশনের কথা যদি আমি বলি, আর্টিকেল নাম্বার 42, যেখানে নারীদের একটা আলাদা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বা নারীদের জন্য যে আইন তৈরি করা হয়েছে, আর্টিকেল নাম্বার 42 তে আমরা দেখবো যে ম্যাটারনিটি রিলিফের কথা বলা হচ্ছে, অর্থাৎ মাতৃত্বকালীন ছুটির যে উল্লেখ সেটা আর্টিকেল নাম্বার 42 তে রয়েছে। আর্টিকেল নাম্বার 46 এ দেখো বলেছে যে দুর্বল শ্রেণীর শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে এটা। স্থানীয় পঞ্চায়েত এবং পৌরসভাগুলোতে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা রিসেন্টলি কিন্তু করা হয়েছে। নেক্সট আমি যদি বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের কি কি নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রথম থেকে পঞ্চম বর্ষবার্ষিকী পরিকল্পনার মধ্যে মহিলা মণ্ডল তৈরি করা হয়েছিল। নেক্সট যদি বলি ষষ্ঠ পরিকল্পনার মধ্যে এখানে কিন্তু আমাদের প্রথমবার নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা পৃথক অধ্যায় যুক্ত করা হয়। 7th এবং 8th পরিকল্পনার মধ্যে কি করা হয়েছিল দেখো, অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি আর কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে নবম পরিকল্পনা, সেখানে আমাদের উইমেন কম্পোনেন্ট প্ল্যান চালু করা হয়। উইমেন কম্পোনেন্ট প্ল্যান কি? যেখানে সমস্ত তহবিলের কমপক্ষে 30% নারীদের জন্যই বরাদ্দ করা হয়েছিল। নেক্সট 10th 5-year প্ল্যানেও আমরা দেখতে পাবো যে নারী ক্ষমতায়ন নীতি বা উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট আনা হয়েছে 2001 সালে। 11তম এবং 12তম পরিকল্পনায় দেখবে যে জেন্ডার বাজেটিং এবং অধিকার ভিত্তিক রাইট বেসড কাঠামো তৈরি করার কথা বলা হয়েছে। তো এখানে প্রত্যেকটা কিছু দেওয়া আছে। আর এই পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি এখানেই পুরো পিডিএফটা দিয়ে দেবো, যেটা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য, এসএসসির পরীক্ষা দাও, ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও, সেখানে কিন্তু কাজে লাগবে। নেক্সট এখানেও তোমাদের স্টেম এর কথা বলা হচ্ছে। লাস্টলি মডার্ন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমরা স্টেম পাচ্ছি। স্টেম কি? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এইটা যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত সমস্ত জায়গায় 43%ই আমাদের এখন নারীদের রাজত্ব। তবে কর্মক্ষেত্রে এখনো আমাদের অনেকটাই পিছিয়ে আছি। কর্মক্ষেত্রে নারীদের এখন আরো অনেকটা এগিয়ে যেতে হবে। তার জন্য সরকার থেকে প্রচুর রকমের স্কিম
আনা হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে আলাদা করে, বিভিন্ন প্রজেক্ট আনা হচ্ছে, তো সেগুলোতে আমাদের অবশ্যই নারীদের একটা অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। লিকি পাইপলাইন কাকে বলা হয় না, কাজের চাপ বা কাজের পরিবেশ বা সুযোগের অভাবে বিজ্ঞান গবেষণায় নারীদের এই পিছিয়ে পড়াটাকেই কিন্তু সায়েন্টিফিক ভাষায় বলা হয় যে লিকি পাইপলাইন। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত ব্যাপার যেখানে আমরা ওয়াইস কিরণ দেখতে পাবো, কিউরি দেখতে পাবো, বিজ্ঞান জ্যোতি, ইন্দো ইউএস ফেলোশিপ, এই ধরনের সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে নারীরা গবেষণার কাজে এবং উচ্চ শিক্ষায় কর্ম জায়গায় কর্মজীবনে আরো এগিয়ে আসতে পারে। তো সেই সমস্ত কিছুর জন্য তো এই সমস্ত পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। এরপর তোমাদের কয়েকটা 12 থেকে 13টা তোমাদের কোয়েশ্চেন আনসার রয়েছে, তো কোয়েশ্চেন আনসার গুলো তোমরা নিজেরা একটু বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। আর একটা কথা বলে দিই, এই পিডিএফ পেতে হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। বিকেল 3টের সময় সোম থেকে শুক্র তোমাদের সাথে আমার ক্লাস থাকবে। রাজ্য, কেন্দ্রীয়, রেল যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই ক্লাসটা ফলো করতে পারো, জিকে জিএস, যেখানে আমি তোমাদের ক্লাস নেব এবং পিডিএফ এইখানেই দিয়ে দেবো। আর এসএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলে দিই, অনলাইন ব্যাচ রয়েছে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, 9th মার্চ অর্থাৎ আগামী কাল থেকে ব্যাচ স্টার্ট হবে। যারা যারা এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই পরীক্ষার জন্য তৈরি করছো, নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমি তো বলবো মেয়েরা এই পরীক্ষার জন্য এগিয়ে আসো, কারণ এই সমস্ত পরীক্ষায় তুমি অফিস ওয়ার্ক পাবে, ফিল্ড ওয়ার্ক খুব একটা থাকে না, এবং সেখানে তোমার একটা সম্মানের চাকরি হবে, কেন্দ্রীয় সরকারের চাকরি হবে। শুধু চাকরি নয়, তার সাথে তুমি তোমার ফ্যামিলিকে সিকিউর করতে পারবে, তোমার অ্যালাউন্স থাকবে, তো সমস্ত কিছু সুযোগ সুবিধা তুমি কিন্তু এই এসএসসির এক্সামে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই Y1012 এটা ডিসকাউন্ট কোড, এই কোডটা ইউজ করে তুমি ব্যাচটা নিয়ে নিতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখানে তো আমি তোমাদের গাইড করেই দেবো। আর এই উইমেন্স ডে উপলক্ষে তোমাদের 24 মাসের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, এই অফারটা এখন চলছে। ঠিক আছে, আর তোমরা কেউ যদি চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্টও করে নিতে পারো, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এখানে আমি তোমাদের অনলাইন বা অফলাইন ব্যাচও আমাদের রয়েছে, তো অফলাইন ব্যাচের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো, ওয়ান্স अगेन হ্যাপি উইমেন্স ডে সকলকে। প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হও, সম্মানের সঙ্গে বাঁচো, যে যাই বলুক নিজের ডিসিশন, নিজের লক্ষ্য কখনো ছেড়ো না। তো বাকি সমস্ত কিছু আমরা আছি তোমার সাথে, ঈশ্বর আছেন তোমার সাথে, এগিয়ে যাও জীবনে। অল দ্য বেস্ট সকলকে, টাটা, বাই বাই। সেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে।